নিজের বেডরুমে বসে জাঙ্কুক বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আর তার মেজাজটা খুব খারাপ, কারো সাথে কথা বলার মতো মন মানসিকতা ছিল না তার। ভেতরে ভেতরে সে প্রচন্ড ক্ষুব্ধ। প্রথমে সেই মেয়েটি যার সাথে সে গত রাত কাটিয়েছে, আর তারপর সে নোংরা রাজনীতিবিদ, দুজনেই তার ইগোতে আঘাত করেছিল। জিউন জাঙ্কুক সারা বিশ্বের সবচেয়ে বড় সব মাফিয়া গ্যাংয়ের নেতা। সে এমন একজন মানুষ যাকে সহজে কেউ বিরক্ত করতে চায় না। সে কাউকে হত্যা করার সময় কোনো হিসাবই রাখে না। তার নির্মমতা এতটাই ভয়ঙ্কর যে সে কখনো কারো প্রতি দয়া দেখায় না। জাঙ্কুক শুধু নিজের লাভের দিকটাই দেখে, আর সেজন্যই যা কিছু করার লাগে সে সবই করবে। প্রয়োজনে হাজারো মানুষের রক্ত ঝরাতেও তার দ্বিধা নেই। তার চারপাশের অন্ধকারময় প্রভাব এতটাই শক্তিশালী যে সবাই তার সামনে মাথা নত করে, মাথা নত হয়ে যায় সবার। তার তীক্ষ্ণ দৃষ্টি সবসময় শিকারের ওপর স্থির থাকে, আর কান সবকিছু শুনে চারপাশের। সুযোগ পেলে সেই শত্রুকে শিকার করে ফেলে। জাঙ্কুক ইউরোপের সবচেয়ে ধনী মানুষ। সে নিজেও জানে না তার কত সম্পদ আছে। জন্ম কোরিয়াতে হলেও পরিস্থিতির কারণে তাকে ইতালিতে পাড়ি জমাতে হয়েছিল, আর এখানে শুরু হয়েছিল তার নিজের পথ চলা। এটি এমন একটি যাত্রা যেটা কিনা একজন মানুষকে ভয়ঙ্করতম মানুষে পরিণত হওয়ার মতো যাত্রা। একজন স্বনির্মিত মাফিয়া। সে বসবাস করত একটা দ্বীপে। তার অনুমতি ছাড়া সেখানে কারো পা রাখার সাহস ছিল না। যদি কেউ ভুলেও ঢুকে পড়ে তবে সে জানতো তার জীবনের নরক নেমে আসবে। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই দ্বীপে সে তৈরি করেছিল নিজের সাম্রাজ্য। এখান থেকে সে নিয়ন্ত্রণ করে পুরো পৃথিবী। তোমার আদেশ পালন করা হয়েছে জাঙ্কুক? জিমিন এসে খবরটা দিল জাঙ্কুককে। জিমিনের মুখে তখনও রক্তের দাগ লেগেছিল। আমি ইচ্ছে করি না ফার্ক, আমি আদেশ দেই। জাঙ্কুক ঠান্ডা অথচ কঠিন স্বরে উত্তর দিল। শার্টের বোতাম গুজতে গুজতে সে চোখ তুলে তাকাতে জিমিন হালকা একটা ঠোঁট বাঁকানো হাসি দিল। মনে হচ্ছে তোমার গত রাতটা ভালোভাবে যায়নি। জিমিন ঠোঁটে একটা হালকা বঙ্গ টেনে বলল, ওর না মুখেও আনবে না। ও মেয়েটা কিছুই জানতো না, আর আমি আর কখনোই এমন মেয়েকে আমার বিছানায় চাই না যে কোনো কিছুতেই জানে না আর কোনো কিছুতেই অভিজ্ঞতা নেই। না, কখনোই না। জাঙ্কুকের ঠান্ডা অথচ কঠিন কণ্ঠস্বর শুনে জিমিন মাথা নেড়ে সম্মতি দিল, তবে ঠোঁটের কোণে লুকিয়ে রাখা হাসিটা যেন দমন করে রাখলো। কারণ জিমিন জানতো এই মুহূর্তে হাসি জড়ানো মানে বিপদ ডেকে আনা। জাঙ্কুক নিজের বন্দুকটা তুলে নিয়ে কোমরে গুজে নিল, তারপর হাঁটতে শুরু করলো। জিমিনও তার পেছনে পেছনে চলল। করিডোরের প্রতিটি প্রহরী বন্দুক হাতে তাকে দেখে মাথা নত করে সম্মান জানালো, কিন্তু তাদের বয়স যেন কিছুই দেখলো না। কোনো স্বীকৃতি নয়, শুধু নির্দয় পদক্ষেপ। জিন হিয়ং কোথায়? বইয়ের ভিতরে ডুবে আছে, কিছু মেডিকেল পেপার পড়ছে হয়তো। জিমিন উত্তর দিল। জাঙ্কুক মাথা নেড়ে সম্মতি জানালো। 10 মিনিটের মধ্যে ক্লাবের উদ্দেশ্যে রওনা হচ্ছি। জাঙ্কুকের ঘোষণা। জিমিন নীরবে মাথা ঝুঁকালো। হবি আর ইয়ঙ্গি অপেক্ষা করছে তোমার জন্য হেলিকপ্টারের পাশে বস। না, আজ হেলিকপ্টারে নয়, আমরা যাচ্ছি শিপে। আমার কিছুটা সময় দরকার মাথাটা ঠান্ডা করার জন্য। না হলে আজ কতজন দিয়ে মরবে সেটা কেউই জানে না। জাঙ্কুকের গলায় হুমকি আর নিয়ন্ত্রণের শীতলতা মিশেছিল। জিমিন আবারও নীরবে মাথা নোয়ালো। জাঙ্কুকের কথাগুলো শোনার পরে জিমিন দ্রুত ফোন বের করে নিল এবং বাকি দুজনকে খবর দিল। যখনই জিমিন হবি আর ইয়ঙ্গিকে খবর পাঠালো, তখনই ইয়ঙ্গি আর হবি তার জন্য অপেক্ষা করছিল শিপের কাছে। সাথে ছিল জাঙ্কুকের 6 জন দেহরক্ষী। 3 জন একসাথে শিপে গিয়ে শিপের ভিতরে টেবিলে গিয়ে বসে পড়ল, আর দেহরক্ষীরা ছড়িয়ে পড়লো শিপের চারপাশে। শিকারীর মতো সতর্ক চোখ চারদিকে পাহারা দিতে লাগলো। তাদের আলোচনা চলতে লাগলো ব্যবসার নানান বিষয় নিয়ে। কোথায় এবং কবে পরের অস্ত্র পাচার হবে, কে বা কারা জাঙ্কুকের বিরুদ্ধে দাঁড়াতে চাইছে, আর কোন দেশে বড়সড় সন্ত্রাসী হামলার বিস্ফোরণ ঘটবে। সব শুনতে শুনতে জাঙ্কুক ঠান্ডা মাথায় দামি ওয়াইনের গ্লাস ঠোঁটে তুলল। তার চোখে ছিল মনোযোগ, ঠোঁটে এক অদ্ভুত কঠিনতা।
হঠাৎ সে উঠে গিয়ে শিপের রেলিং এ দাঁড়ালো। ঠান্ডা বাতাসে তার চুলগুলো উড়ছিল। সে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল। সে ভালোবাসতো সেই অনুভূতি যখন সে অন্য সবার থেকে শ্রেষ্ঠ আর সবাই তাকে ভয় পায়। জাঙ্কুকের রক্তের নেশা ছিল, মানুষের চোখের জল, তাদের কাঁপতে থাকা ঠোঁট, জীবনের জন্য করুণ আরতি, এসব জাঙ্কুকের ভেতরে অদ্ভুত তৃপ্তি জাগাতো। তাদের বাঁচার জন্য আকুতি করা চাহনি জাঙ্কুকের অহংকারকে আরো উঁচুতে তুলে দিত। কারো ক্ষমতা ছিল না তার বিরুদ্ধে দাঁড়াবার। সেই ছিল অন্ধকারের সম্রাট। হি ওয়াজ দ্য জিয়ন জাঙ্কুক। শিপটি যখন শহরে ঢকে পড়ল তখনই 3টি গাড়ি তার জন্য অপেক্ষা করছিল। মাথা উঁচু, কোটের ভিতরে হাত ঢোকানো, চোখের ওপর কালো সানগ্লাস। সে রাজকীয় ভঙ্গিতে নেমে এলো। জাঙ্কুকের দুপাশে হেঁটে চলছিল যেই হোপ, সুগা আর জিমিন। চারপাশে বডিগার্ডরা শক্ত বৃত্ত তৈরি করে রেখেছিল তাকে ঘিরে। জিমিন এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল। জাঙ্কুক নিখুঁত ভঙ্গিতে ভেতরে ঢুকলো। ছোটখাটো গড়নের ছেলেটি জিমিন বসলো স্টিয়ারিং হুইলের পেছনে, আর বাকি দুজনে উঠে বসলো অন্য গাড়িতে। হবি চালালো সামনের গাড়ি, মাঝখানে জাঙ্কুকের গাড়ি আর পেছনে সুগা। তাদের সঙ্গে চলতে লাগলো দেহরক্ষীদের গাড়ি। এভাবে সবসময় ভ্রমণ করতো জিয়ন জাঙ্কুক। বুলেট প্রুফ কাঁচ আর আয়নায় ঢাকা গাড়িটি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করলেও আসলে তার এসবের দরকার ছিল না, কারণ সে নিজেই ছিল অসাধারণ যোদ্ধা, তীক্ষ্ণ মস্তিষ্ক আর ভয়ঙ্কর শক্তির অধিকারী। তবুও সে এসবের ব্যবহার করত তার ক্ষমতা আর টাকার দাপট দেখানোর জন্য। আজ আবহাওয়ার কি কোনো পরিবর্তন আছে? জানালার বাইরে তাকিয়ে ঠান্ডা গলায় প্রশ্ন ছুড়ল জাঙ্কুক। না জাঙ্কুক, সবকিছু একই রকম থাকবে। তারা শুধু তোমার সঙ্গে কথা বলতে চায়, জিমিন শান্তভাবে জানালো। জাঙ্কুক কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। গাড়িগুলো থামলো একটা ক্লাবের সামনে। জিমিন এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। জাঙ্কুক ধীরে নেমে এসে একবার ক্লাবের ভবনের দিকে তাকালো। তার চোখ প্রতিটি কোণ খুঁটিয়ে দেখলো, কানে পৌঁছলো প্রতিটি শব্দ। সবসময় যেমনটা করে, মুহূর্তেই আবার বডিগার্ডরা তাকে ঘিরে ফেললো। 4 জন ভেতরে ঢুকলো। প্রবেশপথে দাঁড়ানো বাউন্সাররা মাথা নিচু করে তাকে সম্মান জানালো। বডিগার্ডরা সেখানে থেমে গেল, কারণ ভেতরে যাওয়ার দরকার ছিল না। এটা ছিল জিয়নের এলাকা। এখানে একটা পাখিও তার অনুমতি ছাড়া উড়তে সাহস পায় না। ক্লাবের ভেতরে প্রবল কোলাহল। এক নিমিষে স্তব্ধ হয়ে গেল যখন জাঙ্কুক প্রবেশ করলো। কালো ঝকঝকে জুতো আলো চকচক করছিল। বিপজ্জনক ভাবে এক পাশে আঁচড়ানো কালো চুল তার কপালে উন্মুক্ত করে রেখেছিল। ঠোঁটে বেশি ছিল পরিচিত সেই শয়তানি হাসি, আর চোখে তীক্ষ্ণ দৃষ্টি সবার মনোযোগ কেড়ে নিল। তার দামি স্যুট নিখুঁতভাবে জড়িয়েছিল পেশিবহুল শরীরে। সবার দৃষ্টি তার দিকেই আটকে গেল, ভয়, বিস্ময় আর শ্রদ্ধায় মিশে। জাঙ্কুক যখন টেবিলের দিকে এগিয়ে গেল তখন উপস্থিত সবাই মাথা নত করে তাকে অভিবাদন জানালো। পুরো ক্লাব ভর্তি ছিল ছোট ছোট গ্যাংয়ের লিডারদের দিয়ে, যারা সবাই জাঙ্কুকের অধীনে কাজ করত। প্রতি বৃহস্পতিবার তারা এখানে জড়ো হতো ব্যবসা নিয়ে আলোচনা করতে, আর মাফিয়া বসকে তাদের আনুগত্য প্রদর্শন করত। এই মিটিং থেকে কেউ অনুপস্থিত মানে তার জীবনে আর কোনো মিটিংয়ে যোগ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই ভিড়ের মধ্যে একজন মেয়েও ছিল। সাধারণ কোনো মেয়ে নয়, বরং জাঙ্কুকের পর এই ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী মানুষ, লালিসা মনোবান, সংক্ষেপে লিসা। জাঙ্কুকের দিকে তাকিয়ে তার চোখে লালসা ঝিলিক দিল, আর নিচের ঠোঁট কামড়ে ধরল সে। কতটা তীব্রভাবে সে চাইছিল জাঙ্কুকের মাংসালু দেহ ছুটে তার সে পাপময় ঠোঁটে ঠোঁট রাখতে। মুহূর্তের জন্য জাঙ্কুকের চোখ যখন লিসার চোখের সঙ্গে মিলল, লিসার ঠোঁটে একরকম কুটিল হাসি খেলে গেল। লিসা ছিল জাঙ্কুকের আসক্তি, পাগল করা আসক্তি। লিসা ধীরে ধীরে জাঙ্কুকের দিকে এগিয়ে এলো, টেবিলের উপর বর করে সামনে ঝুঁকলো, যেন ইচ্ছাকৃত ভাবে তার আকর্ষণীয় দেহভঙ্গি প্রদর্শন করছে। মাফিয়া কিংয়ের মনোযোগ কাড়ার সব রকম চেষ্টা করলো লিসা, কিন্তু জাঙ্কুক তাকে সম্পূর্ণ উপেক্ষা করলো। জাঙ্কুক চাইলেই লিসার সাথে এক রাত কাটাতেই পারত, কিন্তু সে জানতো লিসার পাগলামির কথা, তার আসক্তি জাঙ্কুককে ঘিরে। আর জাঙ্কুক কখনোই এমন মেয়েদের সাথে খেলে না, রাত কাটায় না।
যারা তার জন্য পাগল হয়ে যায়। হেই জাংকুক, কেমন আছো? লিসা জিজ্ঞেস করলো, কণ্ঠস্বরটা ইচ্ছে করে প্রলোভনময় শোনালো। অন্য কাউকে খুঁজে নাও লিসা, আমি এমন কিছু নই যা তুমি সামলাতে পারবে। ঠান্ডা স্বরে উত্তর দিল জাংকুক, তারপর নিজের কাছে ফিরে গেল। তার মনোযোগ ছিল সম্পূর্ণ ব্যবসায়। সে শুনছিল তাদের এলাকায় কি চলছে, গ্যাংদের সাহায্য করছিল অর্থনৈতিকভাবে, যাতে পরবর্তীতে সুদসহ প্রতিটি পয়সা সে ফেরত আদায় করতে পারে। অস্ত্র আর ড্রাগের চালান ভাগ করে দেওয়া আর প্রতিটি গ্যাং থেকে চাঁদা তোলা, সব কিছুর নিয়ন্ত্রণ করছিল সে। এদিকে লিসার আগে জ্বলছিল। প্রত্যাখ্যানকে লিসা সহজে মেনে নিতে পারত না, কিন্তু জাংকুক বারবার তাকে প্রত্যাখ্যান করেছিল। তুমি আমার হবে জাংকুক, এটাই আমার প্রতিজ্ঞা, নিজেকে বোঝালো লিসা। সময় এলো তাদের নিয়মিত পার্টির। ডান্স শো, মদ, উল্লাস, সবাই মজা করছিল, নাচছিল, আর শেষে সঙ্গী নিয়ে চলে যাচ্ছিল। কিন্তু জাংকুকের চোখে এখনো কেউ ধরা দিল না। সে এখনো খুঁজছিল যে আজ রাতে তার বিছানার সঙ্গী হবে। হঠাৎ আলো নিভে গেল। একটি সোনালী রঙের স্পটলাইট পড়লো একটি স্বর্ণকাশির উপর, যে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তার ছোট্ট কোমর আর লম্বা ডোনাট পা স্পষ্ট হয়ে উঠল সবার সামনে। সোনালী আলো ঝলমল করছিল তার ক্রপ টপ আর ছোট্ট স্কার্ট। সবার দৃষ্টি আটকে গেল তার উপর। কৌতূহল বাড়তে লাগলো, সে কখন ঘুরে দাঁড়াবে। আর যখনই সে ঘুরলো, চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। উপস্থিত সবাই একসাথে অবাক হয়ে হালকা নিঃশ্বাস ফেলল। একটি অপরূপ মুখশ্রী আর সেই সাথে সিনফুল বডি, এক অদ্ভুত সমন্বয়ের মিশ্রণ যা তারা আগে কখনোই দেখেনি।